হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস এবং আজকে তোমাদের 28শে এপ্রিল 2025 সালে দাঁড়িয়ে যে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল এবং নিউজগুলো আমাদের পেপারে পাবলিশড হয়েছে হিন্দু এবং আনন্দবাজার পেপারে, সেগুলোর আজকে ডিটেলস ডিসকাশন থাকবে। হোপফুলি এটা তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে এবং ডেসক্রিপটিভ যে কোনো প্যাটার্নের এক্সামিনেশন এবং তোমরা যদি ওয়ান লাইনার কোনো এক্সামিনেশনও দাও না কেন, সেখানেও কিন্তু এই জায়গাগুলো থেকে তোমাদের একটা কম্প্রিহেন্সিভ নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে। With this note, let's start today's class এবং hopefully আজকের যে ক্লাসটা থাকবে, যেভাবে আমি ডিসকাশন করব, it will help to increase some knowledge parameter। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই ডিসকাশনটা থাকবে। সো প্রথম যে জায়গাটা দেখো, প্রথমে আজকে হিন্দুতে একটা নিউজ পাবলিশ হয়েছে। এটা তোমাদের ওবিচুয়ারিজ বা মৃত্যুর যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, যে কে কোথায় মারা গেছে, সেই জায়গায় কিন্তু এই মাসের জন্য এটা একটা ইম্পর্টেন্ট নিউজ, যেটা হচ্ছে ফর্মার ইসরো চিফ কে কস্তুরীরঙ্গন কিন্তু ক্রিমেটেড উইথ দ্য ফুল স্টেট অনার। কে কস্তুরীরঙ্গন কিন্তু ছিলেন ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একজন ফরম্যাট চেয়ারম্যান। তাকে কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু তিনি মারা গিয়েছিলেন এবং সেখানে তার লাস্ট যে রিচুয়ালস সেটা কিন্তু পারফর্ম করা হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইসরোর তিনি কিন্তু ফরম্যাট চিফ ছিলেন। এই জায়গাটা থেকে কোয়েশ্চেন আসতে পারবে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ইসরোর এখন কারেন্ট চেয়ারপারসন কে আছেন, কারেন্ট চেয়ারম্যান অফ ইসরো কে। এটা অবশ্যই যারা সিরিয়াসলি এই ভিডিওটা দেখছো আজকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে ইসরোর কারেন্ট চেয়ারম্যান কে আছেন। সো এরপরে আজকের যে খবরটা আমরা যেটা দেখে নেব, দিস ইজ দ্য নিউজ। দেখো, ইসরোর চিফ কে কস্তুরীরঙ্গন ক্রিমেটেড উইথ দ্য ফুল স্টেট অনার। এরপরে আমরা যদি ওপরের দিকে মুভ করি, বেশ কিছু জায়গা আমরা এডিটোরিয়াল ডিসকাশনে অবশ্যই আসবো। আজকে হিন্দুর এডিটোরিয়াল ডিসকাশনে খুব বেশি এমন কোনো আর্টিকেল নেই যেগুলো তোমাদের পড়ার জন্য কাজে লাগবে। ওয়ান আর্টিকেল ইজ দেয়ার, আই উইল ডিসকাস ইন ডিটেলস লেটার অন। যে জায়গাটা নিয়ে একটা কথা বলার, আজকে যদি আমরা হিন্দু নিউজ পেপারটাকে অ্যানালিসিস করি তাহলে দেখবো অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট কলস ফর ডেটা অ্যাবাউট সুয়েজ ডেথ ফ্রম দ্য 1990-তে। আমরা জানি সুয়েজ ক্লিনিং এখনো আমাদের কান্ট্রিতে অনেক সময় ম্যানুয়াল সুয়েজ ক্লিনিং হয়, যেটা কিন্তু অলমোস্ট প্রহিবিটেড ইন আওয়ার কান্ট্রি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট ফার্স্ট একটা স্ট্যান্ড নিয়েছে, যে জানতে চেয়েছে যে এই সুয়েজ ডেট, এই সুয়েজ ক্লিনিং করার সময় কত মানুষের মৃত্যু হয়েছে ফ্রম দ্য ইয়ার অফ 1993। সো দিস ইজ দ্য কেস। এইটা তোমাদের একবার জেনে রাখা ভালো। নেক্সট আমরা যদি ওপরের দিকে পেপারকে স্ক্রল ডাউন করি, দেখো এগুলো সমস্ত পলিটিক্যাল নিউজ। ডোন্ট নিড টু রিড অল দোজ স্টাফ অ্যান্ড আফটার দ্যাট অবভিয়াসলি এই নিউজগুলো একদমই পড়ার দরকার নেই। যেখানে আসাম দেখো চিফ মিনিস্টার অ্যানাউন্স করেছে ক্র্যাকডাউন অন দ্য আধার কার্ড হোল্ডার্স নট ইন দ্য এনআরসি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এনআরসি মানে কি, এনআরসির ফুল ফর্ম কিন্তু একবার ডব্লিউবিসিএস জানতে চাওয়া হয়েছিল, ন্যাশনাল রেজিস্টার অফ দ্য সিটিজেন। সেই জায়গায় কিন্তু এনআরসি ইট ইজ দ্য ফুল ফর্ম। নাও মুভিং ফরওয়ার্ড, আমরা যদি পরের আর্টিকেলগুলো দেখি, সো দিস ইজ দ্য রোহিণী স্লাম। এইখান থেকে কোনো সময় কোয়েশ্চেন আসতে পারে, আই ডোন্ট নো মেবি, বাট এই নামটা তোমরা ইম্পর্টেন্ট, কারণ এই নামটা প্রচুরবার কোয়েশ্চেনে আসে এইভাবে। কিন্তু এটা জিকে বেসড একটা কোয়েশ্চেন হতে পারে যে রোহিণী স্লাম কোথায় অবস্থিত। অ্যাকচুয়ালি রোহিণী স্লাম ইজ লোকেটেড ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন অফ দ্য দিল্লি। এখানে কিন্তু একটা লাস্ট দেন একটা হিউজ ফায়ার ইভেন্ট বা ইনসিডেন্ট হয়েছে এবং যার ফলে কিন্তু প্রায় 800 হোম সেখানে কিন্তু মানে ডিস্ট্রয় হয়ে গেছে ইন দ্য ফায়ার। লাস্ট যে জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে, দেখো দিস ইজ দ্য নিউজ। অলরেডি হার্শেস্ট রেসপন্স অ্যাওয়েটস পেহেলগাম কালপ্রিট সে প্রাইম মিনিস্টার। কালকে প্রাইম মিনিস্টার কিন্তু মন কি বাত, যেটা তার রেডিও অ্যাড্রেস থাকে, সেখান থেকে জানিয়ে তিনি বলেছেন যে পেহেলগামের টেরর অ্যাটাক যেখানে হয়েছে, সেই পারপিট্রেটার্স অল দ্য কালপ্রিটস উইল হ্যাভ টু পে হিউজ কস্ট ফর দিস কাইন্ড অফ মানে ইভেন্ট, যে এই টেরর অ্যাটাকের জন্য। দিস ইজ অল অ্যাবাউট দ্য নিউজ আজকের পাতায় দাঁড়িয়ে। আমরা যদি সাইড নিউজগুলো একবার জাস্ট দেখে নিই, তবু সেই জায়গায় দাঁড়িয়ে আর অন্য কোনো নিউজ আমার মনে হয়নি ইম্পর্টেন্ট আছে। ট্যুরিস্ট ভিজিটিং দ্য কক্সর ইন দ্য লাহুল অ্যান্ড স্পিটি ইন দ্য ইন দ্য হিমাচল প্রদেশ অন সানডে অ্যাজ দ্য স্নো কভার মেক্স ওয়ে ফর দ্য সামার। যত সামার বাড়ছে, স্নো কভার কমছে এবং ট্যুরিস্টদের গ্যাদারিং হচ্ছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে লাহুল এবং যে স্পিতি ভ্যালি, এটা কোথায় আছে, তাহলে এইটা কিন্তু আমাদের আছে হিমাচল প্রদেশ অফ ইন্ডিয়া। সেখানে কিন্তু এই ট্যুরিস্ট লোকেশনটা অবস্থিত।
স্পিতি কার ট্রিবিউটারি, স্পিতি ইজ এন ইম্পর্টেন্ট ট্রিবিউটারি অফ দ্য সাতলুজ রিভার, এবং সাতলুজ কি, সাতলুজ ইজ এ ট্রিবিউটারি অফ দ্য ইন্দাস রিভার। এই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্দাস ওয়াটার ট্রিটি 1960-তে সাইন হয়, এবং 1960-তে কিন্তু প্রথম ইন্দাস, ঝিলাম এবং চেনাবকে পাকিস্তানকে দেওয়া হয়, এবং রাবি, বিয়াস এবং সাতলুজ এই তিনটে নদীর কিন্তু জল ইউজ করার ওনারশিপ কে পায়, রাইটস কে পায়, ইন্ডিয়া। সো দিস ইজ দ্য নিউজ। এই জায়গাটা থেকে এইটা আমার মনে হলো যে লাহুল অ্যান্ড স্পিতি থেকে এই কোয়েশ্চেন্সটা পড়তে পারে। এবং তোমরা একটা ইম্পর্টেন্ট নদীর নাম যেটা জানলে, সাতলুজ রিভার। সাতলুজ কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে অরিজিনেট রিভার নয়, ইন্ডিয়া মানস সরোবরের কাছ থেকে কিন্তু সাতলুজ রিভার তৈরি হয়েছে, এবং হিমাচল প্রদেশের কাছ দিয়ে কিন্তু সাতলুজ ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং ইন্দাসের সাথে কিন্তু পাকিস্তানে গিয়ে মিশেছে। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস। মুভিং টুয়ার্ডস দ্য আনন্দবাজার নিউজ পেপার, যেটা আমরা দেখবো এবার। আনন্দবাজার নিউজ পেপারে যে জায়গাটা এসছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো, প্রথম যে জায়গাটা ফারাক সামান্যই, এখানে কিন্তু মেনলি যে জায়গাটা নিয়ে আলোচনা করা হচ্ছে আমি বলে দিচ্ছি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন যে টেরর অ্যাটাক হয়েছে আমাদের কান্ট্রিতে বলো বা অন্যান্য দেশে বা আমেরিকাতেও বলো, সেই যে ইভেন্টগুলো আছে সেগুলো থেকে আমরা কি বুঝতে পারি। আমেরিকায় 9/11 যে টেরর অ্যাটাক, ভারত ভুলতে পারেনি 2018-এর যে 26শে নভেম্বরের কথা। এছাড়া আমরা যে সম্প্রতি যে পেহেলগামের যে অ্যাটাকটা হলো 2025 সালের 22শে এপ্রিল, এই ধরনের যে মর্মান্তিক জঙ্গি হানা, এর পরবর্তীকালে কিন্তু যে জায়গাটায় মানুষের মস্তিষ্কে থেকে যাচ্ছে সেই হচ্ছে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু মানুষের কাছে থাকছে না। যে জায়গাটা থেকে যাচ্ছে এই দুঃস্বপ্ন, এই স্মৃতি, এবং সামগ্রিকভাবে একটা জনগোষ্ঠী, একটি জাতির বা একটি দেশের বা সমগ্র বিশ্বের মন যেটা স্মরণে রাখি সেটি হচ্ছে কয়েকটি মুহূর্ত, কয়েকটি ঘটনা বা কয়েকটি ধারণা। এই জায়গা থেকে দাঁড়িয়ে যে জায়গাটায় আলোকপাত করা হয়েছে, অবশ্যই বলা হচ্ছে যে বর্তমান কালে দাঁড়িয়ে আমরা এই জায়গায় যে পলিটিক্স এখানে চলছে এই ঘটনাটা নিয়ে, হিন্দু এবং মুসলিম ইউনিটিকে যে ভাঙার চেষ্টা চলছে, হুইচ ইজ রং অ্যাকর্ডিং টু দ্য রাইটার্স ওপিনিয়ন। এখানে অবভিয়াসলি জঙ্গি বা টেররদের আমাদের আইসোলেট করতে হবে, টেরোরিজমকে এন্ড করতে হবে, বাট আমরা আমাদের কান্ট্রিতে দাঁড়িয়ে, সেকুলার কান্ট্রিতে দাঁড়িয়ে যদি আমরা এইভাবে যে রাজনীতি হচ্ছে সেখানে যদি আমাদের ইন্ডিয়ান মুসলিম যারা আছেন, হু আর অলসো দ্য পার্ট অফ আওয়ার কান্ট্রি, তাদেরকে যদি আমরা আইসোলেট করতে থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের দেশের যে সমৃদ্ধতা, আমাদের দেশের যে ইন্ডিয়ান যে স্ট্রেংথ, সেকুলার স্ট্রেংথ, সেটাকে লুজ করব ইন দিস, মানে এটাই এই আর্টিকেলে বিভিন্ন ঘটনাবলীর মাধ্যমে লেখা হয়েছে। বাট তোমরা যদি ভালো করে ভেবে দেখো, দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর দ্য পার্সপেক্টিভ অফ দ্য এক্সামিনেশন, তাই আমি এটাকে ডিটেলসে রিড করলাম না। কামিং টু দ্য নেক্সট আর্টিকেল, এটা হচ্ছে সীমান্তের সমাধানের সন্ধান। অর্থাৎ ভারত ও পাকিস্তান যে সীমান্ত মানে নেবারিং কান্ট্রি, সেই জায়গায় দাঁড়িয়ে যে বারংবার জঙ্গি হামলা হচ্ছে, সেখান থেকে আমাদের ওয়ে ফরওয়ার্ড কি। বিভিন্ন সময় দেখো দেখা যাচ্ছে যে ভারত ও পাকিস্তান যুদ্ধের প্রান্ত সীমায় নিয়ে আসছে বিভিন্ন ঘটনা। দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র পূর্ণ মাত্রায় যুদ্ধের ঝুঁকি নেবে কিনা তা এখনো নিশ্চিত না। দেখো, ইন্ডিয়ার কাছেও কিন্তু নিউক্লিয়ার উইপেন আছে, পাকিস্তানের কাছেও নিউক্লিয়ার উইপেন আছে, কিন্তু সেই নিউক্লিয়ার উইপেনকে ইউজ করে তারা সম্মুখ যুদ্ধে নামবে কিনা সেটা এখনো নিশ্চিত না। দুটো বিষয় কিন্তু স্পষ্ট। প্রথমত, পরমাণু অস্ত্র উপমহাদেশে ঝুঁকিপূর্ণ বা সীমিত যুদ্ধ প্রতিরোধ করতে পারেনি। দুটো কান্ট্রি কিন্তু বহুদিন ধরে নিউক্লিয়ার উইপন তাদের কাছে আছে, কিন্তু দেখো ভারত পাকিস্তানের যে কার্গিল ওয়ার হয়েছিল, 4 মাস ধরে যুদ্ধ হয়েছিল, সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু আনুষ্ঠানিকভাবে কেউই কখনো কিন্তু এই যে নিউক্লিয়ার উইপনকে কিন্তু ইউজ করেনি। এছাড়াও বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, রাষ্ট্রযন্ত্রের একটি মতবাদে দাবি করা হয় যে পরমাণু অস্ত্র পাকিস্তানকে ভারতের প্রত্যাঘাতের সীমা পরীক্ষার জন্য ঝুঁকিপূর্ণ পদক্ষেপ করতে উৎসাহিত করেছিল। আবার একইভাবে ভারতীয় যে বিমানের যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তখনও কিন্তু পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার সত্ত্বেও সেটাকে কিন্তু আটকানো যায়নি। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা কান্ট্রির কাছে পারমাণবিক অস্ত্র আছে বলেই যে সেই জায়গাটায় কেউ কোনোভাবে নিজেদের মধ্যে যুদ্ধ বা সংঘর্ষে আটকাচ্ছে সেটা নয়। পাকিস্তানের কাছে নিউক্লিয়ার উইপন জানা সত্ত্বেও কিন্তু ভারতবর্ষ সার্জিক্যাল স্ট্রাইক করেছিল পাকিস্তানে। তাই এই জায়গাটা অত্যন্ত স্থিতিশীল নয় এবং অনির্দিষ্টতা বা অনিশ্চয়তা কিন্তু রয়েই যায়। এই পুরো আর্টিকেলটা এরমভাবেই বিভিন্ন অ্যাঙ্গেলে পরমাণু নিয়ে কি কি এগোতে পারি বা কি কি জায়গা নিয়ে এগোলে পাকিস্তান এবং ভারতের মধ্যে সমস্যার সমাধান হতে পারে, সেই বিষয়ে একটা আর্টিকেল। বাট আই উইল হাইলি রেকমেন্ড কি তোমরা এই যে প্রথম আর্টিকেলটা এবং এই নেক্সট আর্টিকেলটা নিজেদের মতো করে একবার রিড করো। পরীক্ষার পার্সপেক্টিভে খুব বেশি জানার নেই, বাট ফর ডেফিনেটলি ফর অ্যাকোয়ারিং নলেজ তোমরা কিন্তু এইটাকে দেখতে পারো। ঠিক আছে, আমি যে আর্টিকেলটা পড়াবো সেই আর্টিকেলটা
খুব একটি ভালো আর্টিকেল, যেটা হচ্ছে তোমাদের পরীক্ষার পারপাসে কাজে লাগবে। সেই আর্টিকেলটা হচ্ছে বারাভাতে এই আর্টিকেলটায় কিন্তু ক্লাইমেট চেঞ্জের যে কি ইম্প্যাক্ট আমাদের কান্ট্রি তথা গ্লোবাল ইকোনমিতে পড়তে পারে সেই নিয়ে লেখা। এইটা কিন্তু তোমাদের এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। কি আর্টিকেল আছে? প্রথমত দেখো, জলবায়ু পরিবর্তনের জেনে প্রকৃতি, পরিবেশ এবং মানুষের জীবনে নানা সংকট চিহ্নিত, মানে লাইফস্টাইল থেকে, এনভায়রনমেন্ট থেকে, নেচার থেকে, সেখানে সমস্ত জায়গায় কিন্তু জলবায়ু পরিবর্তনের এফেক্ট আসে। তাদের মোকাবিলায় চলছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, এবং সেই পরীক্ষা নিরীক্ষার বিভিন্ন যে রিপোর্ট পাবলিশ হচ্ছে, জার্নালে যে সমস্ত পেপার পাবলিশ হচ্ছে, সেই পেপার থেকে কিন্তু জানা যাচ্ছে যে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির কারণে বদলে যেতেই পারে ভূমি রসায়ন, এবং যার জেরে ধান বা চালের দানায় বাড়ে আর্সেনিকের মাত্রা। নোট ডাউন দিস ইনফরমেশন তোমরা ইউজ করতে পারো। যে সম্প্রতি কলম্বিয়া ইউনিভার্সিটির একটা রিসার্চ দেখাচ্ছে যে 2 ডিগ্রি যদি টেম্পারেচার বাড়ে এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা যদি আমাদের প্রকৃতিতে অ্যাটমসফিয়ারে বাড়ে, তাহলে সেটা কিন্তু ল্যান্ড কেমিস্ট্রিকে আমাদের ইম্প্যাক্ট করতে পারে। হাউ ইট ক্যান ইম্প্যাক্ট দ্য ল্যান্ড কেমিস্ট্রি? বিকজ অফ দ্য অ্যাকুমুলেশন বা রাইজ অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য আর্সেনিক ইন দ্য রাইস কাল্টিভেশন। তাহলে আমাদের যে ধান চাষ হবে, সেই ধানের মধ্যে আর্সেনিকের পরিমাণ বাড়বে। অর্থাৎ জলবায়ু সংকটের 2 পান্ডা, তাপমাত্রা আর একটা CO2, দুটোই যদি বাড়ে তাহলে কিন্তু দূষিত হতে পারে মাটি, সেচের জল, এবং তা দিয়ে সেই যে ধান চাষ হবে তাতে কিন্তু ক্রমশই আর্সেনিকের মাত্রা বাড়বে, এবং সেই মাত্রা কিন্তু পারমিসেবল লিমিট, অর্থাৎ যে লিমিটের মধ্যে আর্সেনিক থাকলে সেটা শরীরে কোনো ক্ষতি করবে না, তার বাইরে আর্সেনিক অ্যাকুমুলেট হবে। এরপর এশিয়ার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বের যে দেশগুলো, তার মধ্যে বেজেছে বিপদ ঘণ্টা। কেন? সেখানে সাধারণ মানুষের যে মেন প্রাইমারি যে কনজাম্পশন অফ দ্য ফুড, সেটা হচ্ছে ভাত। আমরা ভাত খাই কিরকম? ভারত, বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, ভিয়েতনামের 7টি দেশের 28 ধরনের ধান বা চালের উপর তাপমাত্রা এবং কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির জের গবেষকদের পর্যবেক্ষণ করেছেন 10 বছর ধরে। তাহলে কি ইম্প্যাক্ট করছে সেই জিনিসটা যখন গবেষণা করে দেখা গেছে, তখন হিসাব দেখাচ্ছে আর্সেনিকের মাত্রা বৃদ্ধি এবং তার ফলে হতে পারে এমন রোগ বা অসুখ। হিসাবটি মোটেই সুখকর না। বেশি মাত্রার আর্সেনিক যুক্ত চাল খাওয়ার অভ্যাসে ক্যান্সারের আশঙ্কা বেড়ে যাবে বহুগুণ। গবেষকদের হিসাবে 2050 সালের মধ্যে চীনে 1.3 কোটি 1.34 করোড় মানুষের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়বে। সমীক্ষাভুক্ত 7টি দেশ এর মধ্যে তার প্রবণতা সব থেকে বেশি। এই 7টি দেশের মধ্যে কোন দেশ ইনক্লুডেড? আমাদের দেশ ভারতবর্ষ। তার মানে আমাদের ভারতবর্ষে কিন্তু ক্যান্সারের প্রকোপ কেন বাড়বে? তাপমাত্রা বাড়ার জন্য আর্সেনিক অ্যাকুমুলেশন বা কনসেন্ট্রেশন বাড়ছে ধান বা চালের মধ্যে। ক্যান্সার বাদে অন্য ঝুঁকিও মারাত্মক। আর্সেনিক দুষ্ট ভাত খেয়ে হতে পারে কি অন্যান্য সমস্যা? ক্যান্সার বাদে কার্ডিওভাস্কুলার রোগ বাড়তে পারে, ডায়াবেটিস, গর্ভাবস্থা এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় থাবা বসাতে পারে তা। অর্থাৎ ইনফার্টিলিটি বা মিসক্যারেজের টেন্ডেন্সি, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার যে ডিজিজ অর্থাৎ হার্ট, লাংস, এই ধরনের যে ডিজিজ সেগুলো হতে পারে। চীনের উদাহরণেই বলা যায়, ভারতের মতো জনবহুল বা অন্য প্রিয় যেখানে মানুষ ভাত খেতে ভালোবাসে, সেই দেশে এই বিপদের মাত্রা কোনো জায়গায় পৌঁছতে পারে তা সহজেই অনুমেয়। অর্থাৎ এই যে বিপদের যে লেভেল বা প্রবলেমটা কোন লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে সেটা কিন্তু সহজেই অনুমান করা যায়। 25 বছর খুব দূরে নয়। বিজ্ঞান গবেষণা ভবিষ্যতে যে চেতাবনী দিচ্ছে তা নিয়ে মুহূর্তে রাষ্ট্রীয় স্তরে সচেতন হওয়া দরকার। এবার দেখো লেখার প্যাটার্নে কি হচ্ছে। আমরা কিন্তু প্রথমে ইন্ট্রোডাকশন দিলাম, দেন আমরা একটা ফ্যাক্ট দিলাম যে গবেষণা কি বলছে, দেন আমরা কিন্তু দিলাম যে সলিউশন। দেখো এবার যা লেখা হবে সেটা কিন্তু সলিউশন লেখা হচ্ছে, অর্থাৎ ওয়ে ফরওয়ার্ড লেখা হচ্ছে। এবার ওয়ে ফরওয়ার্ডে কিভাবে শুরু করা হলো? এই ভবিষ্যৎ চেতাবনী বা অ্যানালিসিসকে রাষ্ট্রীয় স্তরে কিন্তু সচেতনভাবে নেওয়া দরকার। গবেষকরা সম্ভাব্য প্রতিকারের ইঙ্গিতও দিয়েছেন। কি প্রতিকার? আমরা ওয়ে ফরওয়ার্ড লিখছি। একদিকে আর্সেনিকের মাত্রা বৃদ্ধি মোকাবিলায় ধান চাষের ক্ষেত্রে ভূমি ও জলের ব্যবহার তথা নিয়ন্ত্রণকে বিজ্ঞানসম্মত পদক্ষেপে পোক্ত করা, অর্থাৎ আর্সেনিকের যে মাত্রা বৃদ্ধি মোকাবিলা করার জন্য ভূমি বা জলের যে ব্যবহার হচ্ছে সেই জিনিসটা নিয়ে বিজ্ঞানসম্মত পদক্ষেপ নেওয়া দরকার। অন্যদিকে জনস্বাস্থ্য অর্থাৎ পাবলিক হেলথের ক্ষেত্রেও কিন্তু সচেতনতা বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে বুঝিয়ে বলা দরকার নেই যে এই কাজটি কাদের করতে হবে, রাষ্ট্র তথা সরকারকে কেন্দ্র রাজ্য মিলে এ কাজ করতে হবে এবং
অবিলম্বে তার শুরু করা দরকার। সো দ্য নোট ইজ ভেরি অপটিমিস্টিক, এবং সেখানে কিন্তু আমি অলওয়েজ দেখো এই লাস্ট প্যারাগ্রাফ অফ দ্য এডিটোরিয়াল বা রাইটিং আমরা কিন্তু সলিউশন দিচ্ছি। বিদেশের বিজ্ঞান গবেষণা অতএব কানে না তোলাই ভালো, ভারতের কৃষি বিজ্ঞান আদর্শ কিংবা সব ঠিক আছে, সাম্প্রতিককালে এই পরমত্ত ধ্বংস বা আত্মপ্রিয় বয়ান এক্ষেত্রে চালিয়ে দিলে সমূহ বিপদ হতে পারে। অর্থাৎ বিদেশের গবেষণা ভুল, বিদেশের গবেষণা থেকে ঠিকঠাক আলোকপাত আমরা আনছি না, এবং আমাদের ভারতের যে এগ্রিকালচারাল সায়েন্স দিস ইজ দ্য আলটিমেট, মানে আমরাই সব জানি, এই ধরনের মানে আত্মপ্রিয় বয়ান মানে আমাদের কিছু শেখার নেই, এই ধরনের অ্যাটিটিউড নিয়ে চললে সমূহ বিপদ আসতে পারে। জলবায়ু বিপর্যয় এই সময়ে সবচেয়ে বড় সংকট, আর্সেনিক রূপে তা একেবারে ভাতের পাতে দেখা দিলে এত বড় দেশে তা মোকাবিলা করা দুঃসাধ্য হবে। অর্থাৎ ডিরেক্টলি আর্সেনিকের ইম্প্যাক্ট যদি রাইস কাল্টিভেশনের উপর পড়ে এবং সেটা সরাসরি মানুষের যে দুবেলা দুমুঠো অন্ন খায় সেই জায়গায় পড়ে, তাহলে কিন্তু মোকাবিলা করা, সেই বিপদ থেকে মোকাবিলা করা আমাদের মধ্যে একটা বড় দেশের পক্ষে খুবই দুঃসাধ্য হবে। ভারতে বিজ্ঞানের মতো থাকে, রাষ্ট্র বরাবর রাষ্ট্রের মতো, তাই এই দূরত্ব মোছার সময় এসছে। অর্থাৎ সায়েন্সের রিসার্চ সায়েন্সের মতো হবে, আর আমাদের রাষ্ট্র বা স্টেটের মতো চলবে। এই ডিফারেন্সিয়েটটা আমরা এখন আর করলে হবে না। এই জায়গায় দাঁড়িয়ে জলবায়ু সংকটের জের এসে পড়েছে নাগরিকদের বাড়া ভাতে। বিজ্ঞান তো চোখে আঙুল দিয়ে দেখিয়েও দিচ্ছে, এবার বাকি থাকলো আসল কাজ, যেটা রাষ্ট্রের কাজ, সেই কাজটা করতে হবে। আমার এই এডিটোরিয়ালটা পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, এবং আমার মনে হয়েছে এখান থেকে আমরা অনেক কিছু রাইটিং পার্সপেক্টিভে জানতে পারবো। নেক্সট যে এডিটোরিয়ালটা আমি তোমাদেরকে ডিসকাশন করবো, দ্যাট ইজ রিগার্ডিং দ্য রেল অ্যাক্সিডেন্ট। রেল আমাদের কান্ট্রিতে কিন্তু মানে এমন একটা ট্রান্সপোর্টেশন মিডিয়াম যেখানে দাঁড়িয়ে বহু মানুষ কিন্তু ঘুরতে যাওয়া বলো, ডেইলি প্যাসেঞ্জারই বলো, সেটা কিন্তু ডেইলি প্যাসেঞ্জার মানে ট্রাভেল বলো, সেটার জন্য কিন্তু রেল পথকেই বেছে নেয়। কিন্তু বিভিন্ন সময় যেভাবে ভয়াবহ যে রেল দুর্ঘটনাগুলো ঘটছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রপার স্টেপ নেওয়া উচিত। এখান থেকে দাঁড়িয়ে একটা ডেটা যেটা বলা হয়েছে, রেল দুর্ঘটনা ছোট হোক বা বড়, তার কি কোনো কম বেশি হয়েছে, পরিসংখ্যান কি বলছে, অর্থাৎ এই যে রেলওয়ে স্ট্যাটিস্টিক্সটা, তার কি পরিসংখ্যান সরকারি রিপোর্ট বলছে 2013-14 সাল থেকে 2023-24 সাল, অর্থাৎ 10 বছরের মধ্যে দেখা যাচ্ছে ট্রেন দুর্ঘটনার সংখ্যা বেরিয়েছে 37%। দ্য সাউথ ফার্স্ট সংবাদ মাধ্যমের সমীক্ষা মতে গত 3 বছরে ট্রেন দুর্ঘটনা বেড়েছে 4 গুণ। তাহলে রেলযাত্রা কি করে নিরাপদ থাকে? সব ট্রেনের ক্ষেত্রে কি বিপদ সমান? বিভিন্ন সময় দেখা যাচ্ছে কি বিশেষ ট্রেনে বিপদ কম। ট্রেনের বৈশিষ্ট্য কি, তার মহার্ঘ ধরন, অর্থাৎ ট্রেনে যাওয়ার জন্য রেল ফেয়ার কি, অন্য ট্রেনের তুলনায় দ্বিগুণ দামে যাত্রা নিশ্চিত কেনার ব্যবস্থা। মানে বলা হচ্ছে বিভিন্ন যে ট্রেন, সেইখানে কিন্তু ট্রেনের যে সিস্টেম, ট্রেনের যে ইনফ্রাস্ট্রাকচার, সেখানে দেখা যাচ্ছে কিছু ট্রেনের ইনফ্রাস্ট্রাকচার লাইক বন্দে ভারত যদি আমরা এক্সপ্রেস ধরি, যেখানে একটা ফর এক্সাম্পল পুরী কলকাতা বন্দে ভারতের এসি চেয়ার কারের যে দাম 1425 টাকা বা এক্সিকিউটিভ ক্লাসে 2600 টাকা একটা পুরী কলকাতা থেকে পুরী যাওয়ার কস্ট, সেই একই জায়গা বা একই ডিস্টেন্স যেতে নর্মাল একটি পুরী ধৌলি এক্সপ্রেসের ভাড়া এসি চেয়ার কারে 700 টাকা। তাহলে এই যে ডিফারেন্স 700 আর অন্যদিকে 2600, এই যে এক্সট্রা টাকা, এই যে এক্সট্রা ডিফারেন্স, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে বন্দে ভারতের এক্সপ্রেসের কিন্তু ইউজ করার ফেসিলিটি মধ্যবর্তীদের বাজেটের বাইরে চলে যাচ্ছে। কিন্তু এই সমস্ত ট্রেনে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ইউজ করা হচ্ছে, সেটা অনেক আপগ্রেডেড অ্যাজ কম্পেয়ার টু আদার ট্রেন। তাহলে এই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডিফেন্স, এই যে মেনটেনেন্স কস্ট ট্রেন টু ট্রেন ডিফার করছে, তাহলে মানুষ কিন্তু যখন কম টাকা তাদের সাধ্যের মধ্যে একটা টিকিট কাটছে, তাহলে সেই জায়গায় কিন্তু রেল দুর্ঘটনা হওয়ার একটা কিন্তু অভিসন্ধি থেকেই যাচ্ছে বা সেই ভয়টা থেকেই যাচ্ছে। আরও একটা জায়গা, যে জায়গাটায় আলোচনা করা হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু সরকারি তথ্য কিন্তু অন্য কথা জানাচ্ছে, রেলমন্ত্রী জানাচ্ছেন বা রেল দপ্তর থেকে জানানো হচ্ছে দুর্ঘটনা বা তার ঘটার সম্ভাবনা আগের থেকে 40% হ্রাস পেয়েছে। গত 10ই এপ্রিল ভারত রাইজিং সামিটে তার বক্তব্য কি 10 বছরে দুর্ঘটনার সংখ্যা 80% কমিয়ে আনা গেছে। তবে এই দাবির সপক্ষে কিন্তু কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না। ভারতীয় রেলের এই অবস্থা কেন? নেক্সট টাইম কি লেখা হচ্ছে, ট্রেন চালকদের কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে, কি 12 ঘন্টার বেশি কাজ করতে হয় তাদের দাবি জানিয়েও বিশ্রাম, ঘুম ও খাওয়ার সময় দেওয়া হয় না। কাপলিং যন্ত্রপাতির অবস্থা বেহাল, ট্র্যাক বগির চাকা মেরামত করা যাচ্ছে না কেন? অর্থাৎ যে সমস্ত রেলের যে ট্র্যাকিং, যে রেলের যে চাকাগুলো, সেগুলোকে মেরামত করা হচ্ছে না কেন? উত্তর, অর্থ নেই।
একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে রেল খাতে যে বরাদ্দ কমিয়ে দিচ্ছে প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট। তাহলে এবার কোয়েশ্চেন হচ্ছে অর্থ কি সত্যিই নেই? সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হচ্ছে যাত্রী সুরক্ষার জন্য 2017 প্রতিষ্ঠিত জাতীয় রেল সংরক্ষণ কোষে বার্ষিক বরাদ্দ 20,000 কোটি টাকা দেওয়া হয়েছিল। রেল সুরক্ষার জন্য বরাদ্দ অর্থ অন্যান্য খাতে ব্যবহৃত হয়েছে। তো বিভিন্ন সময় বলা হচ্ছে যে রেলকে কিন্তু ফান্ডিং আছে, কিন্তু প্রপারলি কোন জায়গাগুলোয় খরচা করলে রেল দুর্ঘটনা কমানো যাবে সেই জায়গায় কিন্তু একটা প্রবলেম রয়ে যাচ্ছে। এছাড়া রেলের কিন্তু ইনকাম ইনক্রিজ করার জন্য বিভিন্ন সময় দেখা যাচ্ছে আস্তে আস্তে 24% হারে কমিয়ে দেওয়া হচ্ছে জেনারেল কামরা, বাড়াচ্ছে এসি কামরা, অর্থাৎ ট্রেনের এসি যে এক্সপ্রেস ট্রেনের যে এসি বগি সেগুলোকে বাড়ানো হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু জেনারেল কামরা। তাহলে মানুষের কাছে সাধ্যের জায়গাটা কমে যাচ্ছে, বিলাসিতার জায়গায় রেলকে নিয়ে যাওয়া হচ্ছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে রেলের দুর্ঘটনার পরিমাণও কিন্তু দিন দিন বাড়ছে। এর ফলে দেখা যাচ্ছে মানুষ কিন্তু যাদের পয়সা আছে রেলের যে শোচনীয় অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য তারা কিন্তু বেসরকারি বিমানে যাতায়াত শুরু করছে। ট্রেনে আর না যাওয়াই ভালো এইরকম অবস্থায় কথা বলছেন প্রায় 8 লক্ষ মানুষ যারা কিন্তু বিমান পরিষেবা ব্যবহার করছে। দৈনিক গড়ে এইরকম ভাবে বিমান যাতায়াত কিন্তু বেড়ে যাচ্ছে। 1.3 কোটি মানুষ রোজ ভারতীয় রেলে যাতায়াত করেন, সেটি তাদের বাস্তব। আর যে মধ্যবিত্ত পরিবার ছুটিতে কোথায় যাবে, কোন ট্রেনের টিকিট পাওয়া যাবে তার খোঁজ করছে, স্বাদ ও সাধ্য মেলানোর চেষ্টা করছে আপনার, সে অভিযোগ কাকে জানায়? অর্থাৎ সে রেলের এই যে দুরাবস্থার কথা, রেল ইনসিডেন্ট যে বারংবার খারাপ যে অভিজ্ঞতা, সেই অভিযোগ কোথায় দাঁড়াবে? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য বেঙ্গলি নিউজ এডিটোরিয়াল। আজকে বেশ কিছু আর্টিকেল বেঙ্গলি নিউজ পেপারে ছিল কম্পেয়ার উইথ দ্য হিন্দু নিউজ পেপার। এবার যদি আমরা হিন্দু নিউজ পেপারে মুভ করি তাহলে আমরা যদি কারেক্টলি দেখি একটা এডিটোরিয়াল আমি তোমাদের সাথে ডিসকাস করবো। ইন মাই ওপিনিয়ন দ্য অনলি এডিটোরিয়াল যেখানে তোমরা এক্সাম পার্সপেক্টিভে একটা ডোমেন পাবে, বাট নট রিলেটেড টু আওয়ার কান্ট্রি, রিলেটেড উইথ দ্য ইউনাইটেড কিংডম। তো this is the news editorial, gender and space. Legal changes must factor in rights of the trans people. দেখো ট্রান্স পিপলদের রাইট নিয়ে এখানে কিন্তু এই এডিটোরিয়ালটাকে ডিসকাশন করা হয়েছে। কি in the backdrop of a rising trend of decimation of right for people who don't fit into the binary of male and female led by the US administration, a recent UK Supreme Court ruling has further polarized the gender debate. যেখানে দাঁড়িয়ে কিন্তু US অ্যাডমিনিস্ট্রেশনে দেখা যাচ্ছে যে US কিন্তু ট্রান্স পিপলদের ইনক্লুশন করা বা তাদের রাইটস নিয়ে কথাবার্তা বলার জায়গায় কিন্তু যাচ্ছে না, বরং তারা কিন্তু শুধুমাত্র বাইনারি অ্যাঙ্গেল বা মেল এবং ফিমেলের যে ডেফিনেশন দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ইউকে গভর্নমেন্টের বা ইউকে সুপ্রিম কোর্ট কিন্তু ফার্দার সেটাকে পোলারাইজড করেছে। কি পোলারাইজড করেছে? জেন্ডার ডিবেটকে। একটা 88 পেজের জাজমেন্ট পাস হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 5 জাজেসরা ইউনানিমাসলি মানে সর্বসম্মতিক্রমে একটা রুলিং দিয়েছে। কি? অনলি বায়োলজিক্যাল উইমেন অ্যান্ড নট দ্য ট্রান্স উইমেন, অর্থাৎ শুধুমাত্র যারা জন্মগতভাবে নারী বাট যারা পরিবর্তিত বা রূপান্তরিত নারী তারা নয়, তারাই কিন্তু শুধু বলছে অনলি বায়োলজিক্যাল উইমেন মিট দ্য ডেফিনেশন অফ এ ওমেন আন্ডার দ্য ব্রিটেন্স ইকুয়ালিটি অ্যাক্ট 2010। অর্থাৎ 2010-এর ইকুয়ালিটি অ্যাক্টে কাদের ধরা হবে মেল ফিমেল হিসাবে? শুধুমাত্র হু আর দ্য বায়োলজিক্যাল উইমেন অ্যান্ড দ্য মেন। সো বোঝা গেল, এবং সেখানে ট্রান্সকে ইনক্লুড করা হয়নি। ইন ইটস লিমিটেড স্কোপ অফ ডেলিভারেশন ইট প্রোভাইডেড এ স্ট্যাটুটরি ইন্টারপ্রিটেশন দ্যাট দ্য টার্মস woman and the sex in the act refer only to a biological woman and a biological sex। অর্থাৎ এই যে এই অ্যাক্টের মধ্যে যে ডেফিনেশন অফ দ্য টার্ম আছে উইমেন অ্যান্ড দ্য সেক্স, দ্যাট ইজ অনলি লিমিটেড টু দ্য বায়োলজিক্যাল উইমেন অ্যান্ড দ্য বায়োলজিক্যাল সেক্স। হোপফুলি ইট ইজ ক্লিয়ার নাও। এবার বলা হচ্ছে দ্য ট্রান্স ওম্যান হ্যাজ who has undergone a gender reassignment, অর্থাৎ যারা কিন্তু হয়তো মেল হিসাবে পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছে কিন্তু তাদের মধ্যে রিঅ্যাসাইনমেন্ট অফ দেয়ার সেক্সুয়াল ওরিয়েন্টেশন হয়েছে, তারা কিন্তু এই অ্যাম্বিটের বাইরে রয়ে গেল। অ্যান্ড দে have a gender recognition certificate as a woman for all purposes would lose the right to be treated as a biological woman। অর্থাৎ যাদের কাছে কিন্তু রেকগনাইজ সার্টিফিকেট আছে যে from now they will be treated as the women, they will lose the opportunity to be treated as a women because they are not just biological in terms of their sexual orientation. Hopefully you understand.
বলা হচ্ছে যেখানে এই কেসের যারা অ্যাপিলেন্টস ছিল, যারা যারা এই কেসটাকে লড়ছিল, তারা কিন্তু দে আর সেলিব্রেটিং দ্য ভার্ডিক্ট সেইং দ্যাট দে হ্যাভ বিন ভিন্ডিকেটেড, অর্থাৎ তাদের জয় হয়েছে, তারা সেখানে সেলিব্রেট করছে। অন দি আদার হ্যান্ড যারা ট্রান্স সাপোর্টার অ্যান্ড দ্য ক্যাম্পেনার্স ফেল্ড ইট ওয়াজ এ সেটব্যাক ফর দ্য ট্রান্স ইনক্লুশন। দেয়ার হ্যাজ বিন এ কনসিডারেবল চেঞ্জ ইন দ্য রিজলভ অফ দ্য অরিজিনাল রেসপন্ডেন্ট। এইখানে দাঁড়িয়ে এই জায়গাটায় বলা হয়েছে কিন্তু যে প্রপারলি কিন্তু এর জাজমেন্ট আসেনি। এটা কারা বলছে? যারা ট্রান্স কমিউনিটিকে সাপোর্ট করছে। তো লাস্ট there was a backlash against gender recognition reform after a trans woman who had raped two women while she was a man was initially sent to an all female prison। অর্থাৎ এইরকম একটা ঘটনা দেখা গেছিল যেখানে একজন ট্রান্স ওম্যান তিনি কিন্তু রেপ করেছিলেন দুজন মহিলাকে while she was a man। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছিল যে বায়োলজিক্যাল ওরিয়েন্টেশন দেখেই তাহলে ইকুয়ালিটির বিচার করা দরকার, না কি ট্রান্স ওম্যান বা ট্রান্স ম্যান যারা আছে, অর্থাৎ ট্রান্সজেন্ডার কমিউনিটিকে ইকুয়ালিটির আওতায় আনা হবে না। এটাই কিন্তু প্রোটেস্টাররা বা যারা এর ফেভারে কেসটা লড়ছিল তাদের মতামত। নাও যে জায়গাটায় লাস্ট কথা বলা হচ্ছে, দ্য রুলিং মেড দ্য পয়েন্ট দ্যাট দ্য জেন্ডার রেকগনিশন অ্যাক্ট 2004 gives legal recognition to the rights of the transgender people on marriage, পেনশন, রিটায়ারমেন্ট অ্যান্ড দ্য সোশ্যাল সিকিউরিটি। ওখানের কান্ট্রিতে একটা অ্যাক্ট পাস হয়েছিল, জেন্ডার রেকগনিশন অ্যাক্ট 2004, নট নিডেড টু বি মেমোরাইজড, কিন্তু জাস্ট লেখার জন্য বলা হয়েছিল। সেটার মাধ্যমে কিন্তু লিগাল রেকগনিশন দেওয়া হয়েছিল ট্রান্স কমিউনিটিকে রিগার্ডিং দেয়ার ম্যারেজ, পেনশন, রিটায়ারমেন্ট অ্যান্ড দ্য সোশ্যাল সিকিউরিটি, অ্যান্ড the equality law protects them against the discrimination। লাস্ট এইখানে কিন্তু বলা হয়েছে যে biological women could use single sex changing room and women's toilet or participate in the women's only sporting events and team or be placed in the women's ward in the hospital। অর্থাৎ এখানে কিন্তু কি বলা হয়েছে, এই যে হিউম্যান রাইটস কমিশনের ক্ষেত্রে একটা কোর্টের যে ক্লারিটি আনা হয়েছে, কোর্ট কিন্তু ক্লারিফাই করে কি বলেছে, শুধুমাত্র বায়োলজিক্যাল উইমেন যারা আছে তারাই কিন্তু যে আমরা দেখবো যে বিভিন্ন পাবলিক টয়লেট যেগুলো উইমেন্স টয়লেট বা তারা কিন্তু কোনো একটা পাবলিক ইভেন্টে যেখানে উইমেন্স অনলি স্পোর্টস থাকবে তারাই কিন্তু সেখানে যুক্ত হতে পারবে, না কি ট্রান্স ওমেনরা। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে, বাট অ্যাজ দ্য জাজেস কাউন্সিল against reading the judgment as a triumph for one or more groups in the society at the expense of the other। জাস্ট এখানে এটাই বলা হয়েছে যে এখানে কিন্তু ট্রান্সজেন্ডারদের সীমিত করে দেওয়া হলো। লাস্ট আমরা যে জায়গাটা দেখবো এইখানে last paragraph, the ruling will have an impact on the sporting arena where athletics, cycling and the aquatics have already banned transgender women from participating in the women's event। already কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কান্ট্রিতে বিভিন্ন জায়গায় উইমেন্স ইভেন্ট থেকে ট্রান্সজেন্ডার উইমেনদের ব্যান করে দেওয়া হয়েছে এবং সেটার কিন্তু একটা লং টার্ম ইভেন্ট বা ইম্প্যাক্ট পড়বে। লাস্ট, অ্যাজ পার দ্য এক্সপিরিয়েন্স উইথ দ্য ইন্ডিয়ান ট্রান্সজেন্ডার পার্সন প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট 2019, আমাদের কান্ট্রির যে অ্যাক্টটা আছে, উই নিড টু রিমেম্বার দ্য নেম, ইন্ডিয়াস ট্রান্সজেন্ডার পার্সন প্রোটেকশন অফ রাইট 2019 অ্যাক্ট। এটা কি দেখাচ্ছে, এনি চেঞ্জেস ইন দ্য লিগাল framework must factor in the trans people's basic right or else they will face more strictures। অর্থাৎ আমাদের কান্ট্রিতে কিন্তু দেখতে হবে যে ফিমেল কমিউনিটি বা উইমেন কমিউনিটির সাথে যারা ট্রান্স উইমেন আছে তাদেরও যেন প্রপার ইনক্লুশন হয়। দে মাস্ট বি গিভেন দ্য প্রপার বেসিক রাইটস সো দ্যাট দে উইল কাম ইন টু দ্য মেন ফ্লো অফ দ্য সোসাইটি। তাহলে বোঝা গেল এই জায়গাটা। তাহলে হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আমি আজকের বাকি যে এডিটোরিয়ালগুলো আছে খুব ডিটেলসে অ্যানালিসিস করলাম না, বিকজ ইন মাই ওপিনিয়ন দে আর নট নেসেসারি ফর ইউর এক্সাম পার্সপেক্টিভ। নাও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল। টেলিগ্রামকে কিন্তু অবশ্যই জয়েন করো এবং তোমরা ডেডিকেটেডলি মেন্টরশিপ প্রোগ্রাম WBCS যেটা 2024 সালের ফর্ম ফিল আপ সেটা অবশ্যই হবে, কারণ রিসেন্টলি 2025-এর নিউ সিলেবাস প্যাটার্ন হয়েছে। যদি তোমরা লাস্ট বারের মতো প্রিপারেশন নিয়ে MCQ প্যাটার্নের পরীক্ষা দিতে চাও দেন আমার সাথে কানেক্ট করতে পারো এবং I will try my best to make the series of video for the 2025 but later। এখনো সময় আসেনি, আমি ডিটেল সিলেবাসটা দেখেছি, তোমাদের সাথে ডিসকাশন করব। আর্ট অ্যান্ড কালচার রিলেটেডও কিন্তু একটা সেগমেন্ট WBCS এ ইনক্লুড করা হয়েছে এবং কিভাবে আমরা লং টার্ম প্ল্যান নিয়ে এই ডেসক্রিপটিভ পেপারটাকে ক্লিয়ার করতে পারি সেই বিষয়ে তোমরা ভিডিও পাবে। এবং আজকালকার জায়গায় দাঁড়িয়ে WBCS এর যা পরিস্থিতি,
আমি আমার দিক থেকে অপটিমিজম শো করবো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল পিএসসির তরফ থেকে 2024-এর নোটিফিকেশন বার করা হোক এবং সেই জায়গায় পরীক্ষাকে কন্ডাক্ট করা হোক। তোমরা যদি কেউ আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও, ওয়ান্ট টু টেক দ্য গাইডেন্স ফ্রম মি, দেন ডেফিনেটলি আমাকে মেলে জানিও তোমাদের উইলিংনেস। সো উইথ দিস নোট, হ্যাভ এ গ্রেট ডে। ভালো করে পড়ো এবং প্রিপারেশন কন্টিনিউ রেখো। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।